প্রতিদিন অলক্ষ্মী, অপয়া, স্বামীখাকি, রাক্ষসী এসব গালিগালাজ শুনে ঘুম ভাঙে সুমতির। তারপর সারা দিন ধরে এসব কথা শুনতে থাকে। শুনতে শুনতে সে নিজেকে পাথর করে নিয়েছে। এখন এসব কথায় তার আর মন খারাপ হয় না, কান্নাও পায় না, আর কোনো প্রতিক্রিয়াও ঘটে না। চুপচাপ নীরবে সে নিজের হাতের কাজ সারতে থাকে। গাল দিতে দিতে সহ্য শক্তি জবাব দেয় সুমতির শাশুড়ি নীলিমা দেবীর। বেশ কিছুক্ষণ গালিগালাজ করে পুনরায় এনার্জি সঞ্চয়ের জন্য ফ্যানের তলায় ঠান্ডা হতে বসেন তিনি। ওদিকে সুমতি সারা দিন ক্লান্তিহীনভাবে সংসারের কাজ করে চলে। স্কুল থেকে বাড়িতে এসে দুপুরেও মাকে বসে বসে বালিশের ওয়ারে ফুল তুলতে দেখে অনুরাধা। মেয়েকে দেখে স্নিগ্ধ হাসে সুমতি। মেয়েকে অবেলায় দুটি ভাত ও সরিয়ে রাখা এক পিস ভাজা মাছ দিয়ে খেতে দেয়। শাশুড়ি ও ছোট জা দুজনেই তখন গভীর ঘুমে মগ্ন। খাওয়ার পর বিছানায় শুয়ে শুয়ে মা মেয়ে অনেক গল্প করে। অনুরাধা প্রায়ই তার মাকে বলে, চলো না মা, আমরা কোথাও চলে যাই, এখানে আর থাকতে ভালো লাগছে না। মেয়ের মাথায় হাত বুলিয়ে সুমতি বলে, কোথায় যাবি রে মা? এটা তো তোর নিজের বাড়ি। নিজের বাড়ি ছেড়ে কেউ বাইরে যায়? বোকা মেয়ে। মায়ের কথায় চুপ করে যায় অনুরাধা। বাবার কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। ঘুমন্ত অনুরাধার চোখের কোণে জমে থাকা টলটলে জলটা মুছে ফেলে দক্ষিণের জানালা ধরে দাঁড়ায় সুমতি। বোবা চোখে রাতের কালো আকাশের তারাদের দিকে তাকিয়ে থাকে। সারা দিনের সমস্ত অপমান, জ্বালা, যন্ত্রণা সব চোখের জল হয়ে বৃষ্টির ফোঁটার মতো ঝরে পড়ে। অস্ফুটে বলে, মানব, তুমি কোথায়? সারা জীবন পাশে থাকার অঙ্গীকার করে মাঝপথে হাত ছেড়ে দিয়ে কোথায় হারিয়ে গেলে তুমি? একবার এসে দেখে যাও। তোমার আদরের সুমতি ও অনুরাধার আজ কি দুর্বিষহ অবস্থা। তোমার বাড়িতে আজ আমরা আশ্রিত, কতটা অবহেলিত, অপমানিত, একবার এসে দেখে যাও। এরপর মানবের ছবিটার দিকে তাকিয়ে বাঁধ ভাঙা চোখের জল নামে। স্বামীর ছবিটার উপরে হাত বুলিয়ে চোখ বন্ধ করে মানবকে স্পর্শ করার চেষ্টা করে সুমতি। মানবের সঙ্গে সুমতির সম্বন্ধ করে বিয়ে হয়। সুমতি যখন একাদশ শ্রেণীতে পড়ে তখন থেকেই তার জন্য পাত্র দেখতে আরম্ভ করে তার বাবা। মালদহ জেলার প্রত্যন্ত গ্রাম কৃষ্ণগঞ্জে বাড়ি ছিল তার। বাবা আশুতোষবাবু দরিদ্র কৃষক। সে ছিল পরিবারের বড় মেয়ে। তার নিচে তার আরও 5 বোন ছিল। অভাবের সংসার। তাই বড় মেয়ে সুমতি মাধ্যমিক পাশ করার পর থেকেই তাকে বিয়ে দিতে মনস্থির করে তার বাবা মা। এইভাবে উচ্চ মাধ্যমিক পাশ করার পরে মানবদের বাড়ি থেকেই সম্বন্ধটা আসে। মালদহ শহরের বাসিন্দা মানবের মা বাড়ির চাকুরিরত বড় ছেলের জন্য গ্রামের শান্ত, ভদ্র, নম্র, নিরীহ, কর্মনিপুণা মেয়ে খুঁজছিলেন। সদ্য কিশোরী সুমতিকে তাদের সহজেই পছন্দ হয়ে যায়। তাছাড়া গরিব বাড়ির মেয়ে সবসময় নিজের হাতের মুঠোয় থাকবে, এ কথা ভেবে নীলিমা দেবী পছন্দ করেন সুমতিকে। মানব একবার আপত্তি করেছিল, কারণ দুজনের বয়সের পার্থক্য প্রায় 9 বছর। কিন্তু মায়ের কাছে মানবের এই আপত্তি টেকেনি। তারপর এক শুভ দিনে
মানবের সঙ্গে সুমতির বিয়ে হয়ে যায়। বিয়ের পর অত্যন্ত ভয়ে ভয়ে শ্বশুরবাড়িতে আসে সুমতি, কিন্তু মানবের আন্তরিক ব্যবহারে সব ভয় কেটে যায় তার। নিজের চেয়ে বয়সে বেশ কিছুটা ছোট, একটু ভীতু ভীতু সুমতিকে মানব তার স্নেহ, ভালোবাসা, আদর দিয়ে সব সময় ঘিরে রাখত। সুমতির প্রতি মানবের এই আন্তরিক নজরদারির জন্য বাড়ির কেউ তাকে একটি কথাও বলতে সাহস পেত না। কারণ যখনই নীলিমা দেবী বা সুমতির পিসি শাশুড়ি কিছু কড়া কথা বলতে আরম্ভ করত, তখন অদ্ভুতভাবে মানব সামনে এসে দাঁড়াতো। মানবের প্রবল ব্যক্তিত্বের জন্য বাড়ির সকলেই তাকে সমঝে চলত। বিয়ের পর 7 বছর স্বপ্নের মতো কেটে যায় সুমতির। ছোট্ট অনুরাধা আসে তাদের জীবনে। নিজেদের একতলা বাড়িটা ততদিনে দোতলা করে নিয়েছে মানব। পুরো দোতলা জুড়ে তখন চলে সুমতি ও অনুরাধার রাজত্ব। একমাত্র দেবর সুবোধ তখন কলেজ হোস্টেলে থেকে পড়েছে। ধনসম্পদ, অর্থ, প্রতিপত্তি, সুখ, ভালোবাসা সব কিছু উপচে পড়ছে তার। আর তারপরে আসে তার জীবনে এই দুর্ভাগ্যের দিন। মালদহ শহরে একটা বেসরকারি কোম্পানিতে উঁচু পোস্টে চাকরি করত মানব। একদিন বিকেলে অফিস থেকে বাড়ি ফেরার সময় একটা লরি পেছন থেকে ধাক্কা মারে মানবের বাইকটাকে। আর সেই মুহূর্তেই সব শেষ। সুমতির পুরো দুনিয়াটাই এক লহমায় সাদা হয়ে যায়। মানবকে হারিয়ে একরত্তি মেয়ে অনুকে বুকে চেপে ধরে সে। জীবনে চিরকালের জন্য অন্ধকার নেমে আসে। এরপর সংসারে দ্রুত পথ পরিবর্তন হয়। মহারানী থেকে রাতারাতি চাকরানির পোস্টে উন্নীত হয় সে। মানবের মৃত্যুশোক কাটাবার অবকাশও পায়নি। শাশুড়ি রুদ্রমূর্তি ধরে তাণ্ডব আরম্ভ করে, আর কথায় কথায় চিৎকার করে কেঁদে উঠে বলে, এই অলক্ষী অপয়া মেয়েটাই আমার এমন সুন্দর ছেলেটাকে খেলো গো। ও পাপিষ্ঠার মুখ দেখাও পাপ। তখন শাশুড়ির ভয়ে সব সময় কুঁকড়ে থাকত সুমতি। আর এই অসময়ে পাশে দাঁড়ানোর মতো কাউকে পায়নি। বাপের বাড়ির সাপোর্ট তো কোনো কালেই ছিল না। তার এই দুর্বলতার পুরোপুরি সদ্ব্যবহার করে তার শাশুড়ি ও দেওর সুবোধ। দেওর সুবোধ বোঝায়, বৌদি, দাদার অকাল মৃত্যুর জন্য কোম্পানিতে কম্প্যাশনেট গ্রাউন্ডে তোমার চাকরি পাওয়ার কথা। কিন্তু তুমি তো উচ্চ মাধ্যমিক পাস, তাই কি চাকরি করবে? আমি এমএ পাস করে বাড়িতে বসে আছি, কম্পিউটার জানি। দাদার চাকরিটা যদি আমি পাই, তাহলে আমাদের পুরো পরিবারটা বেঁচে যাবে। তোমাকে, অনুকে সারা জীবন আমি মাথায় করে রাখব, কথা দিচ্ছি। কোম্পানির অফিসার, ইউনিয়নের নেতা সবার সঙ্গে কথা বলেছি। তুমি প্লিজ একটা লিখিত অনুমতিপত্র দাও। শাশুড়ি নীলিমা দেবী বলেন, সুবোধ যেখানে যেখানে সই করে দিতে বলছে তা করে দাও বৌমা। তুমি আর যাবে কোথায়? সারা জীবন আমাদের গলগ্রহ হয়েই থাকবে। তাছাড়া অনু এ বাড়ির মেয়ে, ওর ভবিষ্যৎ আছে। সুবোধ এখন বাড়ির একমাত্র পুরুষ মানুষ। ও যা বলছে সেই মতো কাজ করো। শাশুড়ি ও দেওরের চাপে পড়ে সই করে দিয়েছিল সুমতি। মানবের মৃত্যুর 1 বছরের মাথায় সুবোধ কম্প্যাশনেট গ্রাউন্ডে দাদার চাকরিটা পায়। আর তারপরে সমূর্তি ধারণ করেন নীলিমা দেবী। বিভিন্নভাবে চাপ দিয়ে সুমতির প্রাপ্য টাকাগুলো, এফডির কাগজপত্র সব তাকে দিতে বাধ্য করে।
মানবের হঠাৎ মৃত্যুর পর সুমতি বুঝতে পারে তার কত খেয়াল রাখত মানব। তার নামে আলাদা করে 5 লাখ টাকা এফডি করে রেখেছিল, যা শাশুড়ি ও দেওরের চাপে পড়ে তাদের দিয়ে দিতে বাধ্য হয় সে। মানবের দেওয়া সব গয়নাগুলো নীলিমা দেবী খুঁজে নেন। বলেন, এগুলো তুমি রেখে কি করবে বৌমা? আমাকে দাও, আমি লকারে রেখে দেব অনু দিদি ভাইয়ের বিয়ের জন্য। শাশুড়ি দেওরের কথা শুনে চলতে বাধ্য হয় সুমতি। প্রতিবাদ করলেই শুনতে হতো, তোমাকে অনুকে এখন তো আমি দেখাশুনো করব বৌদি, আর দাদার টাকা তো আমাদেরই প্রাপ্য, তুমি এগুলো আঁকড়ে রেখে কি করবে? বাপের বাড়িতে ফোন করে বাবা মাকে বললে তারা বলতেন, ওদের কথা শুনেও মেনে চলো, মানব নেই, তোমাকে তো শাশুড়ি দেওরের কাছেই থাকতে হবে, মেয়েকে মানুষ করতে হবে, তাই ওরা যা বলছেন সেই মতো কাজ করো। আর কাউকে কিছু বলার প্রবৃত্তি হয়নি সুমতির। সব কিছু সহ্য করে এ বাড়িতেই আছে সে। হাজার হোক, এটা তার নিজের বাড়ি। ছোট দেওরের বিয়ে ঠিক হওয়ার পরেই তার স্থান হয় একতলার সিঁড়ির নিচে কোণের ঘরটাতে। মানবের পছন্দ মতো সাজানো তার সাধের দোতলাটা ছোট যা মানসীর দখলে চলে যায়। সে পরিণত হয় বাড়ির রাঁধুনিতে। রান্নার কাজ, বাইরের কাজ সব সামলে শাশুড়ির গালিগালাজ খেয়ে, যা দেওরের অবহেলা অবজ্ঞা সহ্য করে দিন কেটে যায় তার। দাদার চাকরিটা পাওয়ার পর সুবোধের চালচলন দিন দিন বদলাতে থাকে। তারপর নিজের মেয়ে হওয়ার পর অনুরাধার সঙ্গে পক্ষপাতটা সহজেই চোখে পড়ে সবার। নিজের মেয়ে মৃন্ময়ীকে সুবোধ ভালো ইংরেজি মাধ্যম স্কুলে ভর্তি করেছে। তার জন্য বাড়িতে গানের স্যার, নাচের দিদিমণি, আঁকার স্যার সবাই আসেন। নিত্য নতুন জামা কাপড়, পোশাক পরিচ্ছদ আসে। মাঝে মাঝে সুবোধ স্ত্রী মেয়েকে নিয়ে সপরিবারে বেড়াতে যায়। তা বলে ভাইঝি অনুরাধাকে মোটেই অবজ্ঞা করে না তার কাকা। অনুরাধা সরকারি বিদ্যালয়ে পড়াশোনা করে, তাকে অবশ্য 2টো টিউশন দিয়েছে তার কাকা। অনুরাধাকে পড়াশোনায় খুব উৎসাহ দেয়। বলে, অনুমা, তোর বাবার মতো তোরও ভীষণ বুদ্ধি, তুই খুব ভালোভাবে পড়াশোনা কর, একদিন অনেক বড় হবি। অবশ্যই মৌখিক ভালোবাসা ছাড়া বেশি কিছু করতে পারে না সুবোধ, কারণ তার স্ত্রী মানসীর এই মা মেয়েকে খুবই অসহ্য লাগে। বিশেষ করে পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন যখন মানসীকে শুনিয়ে শুনিয়ে বলে সুবোধ মানবের চাকরিটা পেয়েছে, এখন বৌদি ও ভাইঝির সম্পূর্ণ দায়িত্ব তার। এসব কথা শুনে আক্রোশে ফেটে পড়ে মানসী। তার উপর হিংসে। অনুরাধার নামে একটা মোটা টাকার ফিক্সড ডিপোজিট। অত্যন্ত দূরদর্শী মানব অনুর পড়াশোনার জন্য 15 লাখ টাকা এমন একটা স্কিমে ইনভেস্ট করে গেছে, যেটা কেবলমাত্র অনুই তার 18 বছর বয়সের পর তুলতে পারবে, আর কেউ তাতে হাত লাগাতে পারবে না। এটা জানার পর থেকেই অনুকে একদম দেখতে পারে না মানসী। ওদিকে সুবোধ ও নীলিমা দেবী অনেকটা নিশ্চিন্ত, যাক, অনুর বিয়ের জন্য তাদের আর টাকা খরচ করতে হবে না। এইভাবে সময় পেরিয়ে যায়। অনু ও মিনু 2 বোন তাড়াতাড়ি বেড়ে ওঠে। উচ্চ মাধ্যমিকের পর ঠাকুমা নীলিমা দেবীর অনুর বিয়ে দেওয়ার ইচ্ছেকে সমূলে বিনাশ করে অনুরাধা কলকাতার একটা কলেজে গণিতে অনার্স নিয়ে ভর্তি হয়ে হোস্টেলে চলে যায় তার বাবার স্বপ্ন পূরণ করতে। এ ব্যাপারে কাকার কোনো কথা শোনেনি সে। কাকার ইচ্ছে ছিল
স্থানীয় কলেজে গ্র্যাজুয়েশনটা কোনো মতে পড়িয়ে অনুর নামে রাখা টাকা তুলে নিয়ে তাকে বিয়ে দিয়ে দেওয়ার। কিন্তু কত বিনিদ্র রাত সে ও তার মা তার বাবার কথা, তার ইচ্ছের কথা আলোচনা করেছে। সুমতি বলতো, জানিস মা, তোর বাবার খুব ইচ্ছে ছিল তুই আইপিএস অফিসার হবি। শুধু আমাকে বলতো, আমাদের মেয়েকে আমি খুব সাহসী বানাবো, দেখো ওকে পুলিশ অফিসার তৈরি করব। বাবার মৃত্যুর পর বাবার প্রতিটি কথা, প্রত্যেকটা স্বপ্নকে বুকের ভেতর লালন পালন করে চলত অনুরাধা। তাই দীর্ঘ গলায় কাকুকে বলে, আমার জন্য তোমায় চিন্তা করতে হবে না কাকু, বাবা আমার উচ্চশিক্ষার জন্য টাকা রেখে গেছে, আর আমিও এখন সাবালিকা, ওসব টাকা পয়সা এখন আমি হ্যান্ডেল করে নিতে পারবো। আমি এখন কলকাতাতেই হোস্টেলে থাকব। কলেজে পড়াকালীন নিজেকে শারীরিকভাবে পুলিশের চাকরির উপযুক্ত করে গড়ে তুলতে আরম্ভ করে সে। সাফল্যের সঙ্গে অনার্স শেষ করে এমএসসিতে ভর্তি হয় কলকাতা বিশ্ববিদ্যালয়ে। সাথে সাথে চলে ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতি। এই জন্য কলকাতার একটা নামকরা কোচিং সেন্টারে ভর্তি হয় সে। টানা 3 বছরের প্রচণ্ড পরিশ্রম এবং অধ্যাবসায়ের ফল হিসেবে প্রথমবার পরীক্ষা দিয়েই সাফল্যের সঙ্গে ইউপিএসসির প্রিলিমিনারি এবং মেন পরীক্ষায় পাশ করে। তারপর আসে ইন্টারভিউ এবং শারীরিক যোগ্যতা পরীক্ষার ডাক। কলকাতায় একটানা 7 বছর থাকা হয়ে গেছে অনুরাধার। অদম্য জেদে সে এখানে পড়ে আছে। এই জন্য বাড়িতে অশান্তি, মায়ের উপর কটূক্তি বেড়ে গেছে দ্বিগুণ হারে। এখন কাকাও তার সাফল্য মেনে নিতে পারেনি। তাদের নিজের মেয়ে মৃন্ময়ীর পড়াশোনায় বুদ্ধি কোনো কালেই ছিল না। মায়ের মতো সাজগোজের প্রতি ঝোঁক বেশি। কোনো রকমে উচ্চ মাধ্যমিক পাশ করে স্থানীয় কলেজে ভর্তি হয়েছিল সে। কিন্তু কলেজে পড়তে পড়তেই নিজেরই সহপাঠীকে হঠাৎ বিয়ে করে নেয়। মিনুর বিয়েতে তাদের পুরো পরিবার অর্থাৎ তার বাবা, মা ও নীলিমা দেবী ভীষণভাবে ভেঙে পড়েন। মিনুর স্বামী অর্ণব নিজেই কলেজে পড়ে এবং বেকার। তাই মিনুর কথা ভেবে সব্বাইকার মানসিক অবস্থা ভীষণ খারাপ। এ সময় অনুর উন্নতিতে খুশি হয় না কেউই। সবার সব রাগ পড়ে সুমতির উপর। সব পরীক্ষায় সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়ে অনুরাধা একজন আইপিএস অফিসার হিসেবে শপথ গ্রহণ করে। শপথ গ্রহণের দিন মাকে সঙ্গে করে নিয়ে কলকাতায় এসেছিল সে। তারপর কলকাতার বিধাননগর কমিশনারেটে এসআই হিসেবে চাকরিতে যোগদান করে। পোস্টিং পেয়ে মাকে নিয়ে নিজের কোয়ার্টারে চলে আসে অনু। ও বাড়ি ছেড়ে আসার সময় শুধুমাত্র মানবের ছবিটা নিয়ে মাথা উঁচু করে বাইরে বেরিয়ে আসে সুমতি। শাশুড়ি নীলিমা দেবী তার একটা বিছে হার ও 2টো সোনার বালা এনে বলেন, বৌমা, এগুলো তোমার গয়না, রেখে দাও। অনুর বিয়ের জন্য এগুলো আমার আশীর্বাদ। মৃদু হেসে সুমতি বলে, মা, এগুলো আপনি রেখে দিন। আজ আর আমার গয়নার প্রয়োজন নেই। আপনার ছেলে আমাকে শ্রেষ্ঠ গয়না দিয়ে গেছে, আমাদের মেয়ে। এতদিনের সব বঞ্চনা, অবহেলা, অপমান থেকে মুক্তি পেল সুমতি। পরিস্থিতির চাপে এতদিন সব কিছু মানিয়ে নীরবে প্রতিবাদ করে গেছে তারা মা মেয়ে। আজ মানবের স্বপ্ন সার্থক হয়েছে। পুলিশের পোশাক পরে সরকারি গাড়িতে মাকে ও সাথে সাথে বাবার ছবিটাকে নিয়ে নতুন জীবনের উদ্দেশ্যে পা বাড়ায় অনুরাধা।
পিছনে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকেন বৃদ্ধা নীলিমা দেবী, কাকা সুবোধ ও কাকিমা মানসী। হয়তো এখনো তিনজনে মনে মনে ভাবছে, যা, এতদিনের বিনা মাইনের রাঁধুনি ও কাজের লোকটা হাতছাড়া হয়ে গেল। এ কথা ভেবে আলতো হেসে মায়ের হাতটা শক্ত করে চেপে ধরে অনুরাধা।